সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আজকের অনেকগুলো বিষয় থাকবে। শিওরলি আমরা জব মার্কেটের অল্প একটু আলোচনা করব। আগামী সপ্তাহে ফেডারেল রিজার্ভ মিটিং হতে যাচ্ছে, সেখানে কি হতে পারে সেটি তুলে ধরবো, এবং সামগ্রিকভাবে জব মার্কেট, স্টক মার্কেট এবং অর্থনীতির কি অবস্থা সেটি তুলে ধরার চেষ্টা করব। তার সাথে ইমিগ্রেশনে থাকবে 4টি অংশে ভাগ করা। গতবারের মতো, গতবার যখন আমি অনুষ্ঠানটি করেছিলাম, আপনারা ছিলেন আমাদের সাথে, তখন তার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার যে প্রোক্লামেশনটা বেরিয়ে এসেছিল সেটির বিস্তারিত আমরা অ্যানালাইজ করেছি এবং আপনাদের কাছে তুলে ধরবো। এর মধ্যে আরও দুটি ইনফরমেশন চলে এসেছে আমাদের কাছে। একটি হচ্ছে অ্যাসাইলেম নিয়ে, সেটি যতটি আপনারা জানতে পেরেছেন সেটি আমরা ভেঙে আপনাদের কাছে উপস্থাপন করব। তার কারণ সেটি আমরা সচরাচর করে থাকি, কাজেই এটি আজকের অনুষ্ঠানটি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন কারণে। এর মাঝে যেটি হচ্ছে সেটি হচ্ছে সুপ্রিম কোর্ট রাজি হচ্ছে, সম্মত হয়েছে বার্থ রাইট সিটিজেনশিপ শোনার ব্যাপারে, কেসটি নেওয়ার ব্যাপারে। অর্থাৎ এইটিও ভালো খবর নয় জেনারেলি স্পিকিং। ডিএমভি নতুন করে পয়েন্ট সিস্টেম নিয়ে আসছে, যাতে যেই যারা ঠিকমতো গাড়ি চালাবেন না অথবা নিয়ম মানে, তাদের কিন্তু লাইসেন্স অনেক দ্রুতই ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ সাসপেন্ডেড হয়ে যাবে। এই সমস্ত ব্যাপার সব কিছু একসাথে চলছে। ওকে, সব কিছু তো এক অনুষ্ঠানে বলা সম্ভব নয়। মাঝে মাঝে আমার মনে হয় যে অনুষ্ঠানটি 2 ঘন্টা লম্বা হলে খুব ভালো হতো, কিন্তু চলুন তাহলে শুরু করি দেরি না করে, কারণ অনেক ইনফরমেশন আছে। তামান্না আজিজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আই হোপ ইউ উইল বি বেনিফিটেড ফ্রম টুডেজ প্রোগ্রাম। দেয়ার ইজ আ লট টু ডিসকাস। এনিওয়ে, অনুষ্ঠান শুরু করার আগে দুটি ছোট্ট অংশ আপনাদের কাছে তুলে ধরবো, আমরা যে অন স্ক্রিনে দেখতে পারি, যেটি আপনারা দেখছেন। এটি হচ্ছে নভেম্বরের পেরোল। আমরা ডিসেম্বরের 5 তারিখে দাঁড়িয়ে আছি এখন। নভেম্বরের পেরোল বলছে এডিপি পেরোল, বাই দ্য ওয়ে, কারণ লেবার ব্যুরো এখনো কিছু বের করেনি। তারা বলছেন নভেম্বর মাসে তো কোনো কর্মসংস্থান যোগ হয়নি, আমরা 32,000 কর্মসংস্থান হারিয়েছি। দিস ইজ আনবিলিভেবল। ওকে, এবং সবচেয়ে বড় কর্মসংস্থান হারিয়েছি আমরা স্মল বিজনেসের খাত থেকে। আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, বড় বড় ফার্ম অনেক বেশি হায়ার করে থাকে, দ্যাটস ট্রু। এটিও তাই বলছে যে বেশিরভাগ এমপ্লয়ি, বড় ফার্ম কারা, 50 জনের বেশি যারা কাজ করে যেখানে, এটিকে মিড সাইজ বলা হয়। 90 জনের বেশি যারা কাজ করেন যে কোম্পানিগুলোতে, তাদেরকে বিগ কোম্পানি হিসাবে ধরা হয়ে থাকে। সবচেয়ে বেশি হায়ার করেছেন বিগ কোম্পানিগুলো এবং মিড টার্ম, তার মানে যারা হাই এন্ড কাজ করছেন তার জন্য ওকে। সবচেয়ে বেশি কর্মসংস্থান হারিয়েছে স্মল বিজনেস থেকে। আপনারা মনে রাখবেন, আমেরিকাতে সবচেয়ে বেশি কর্মসংস্থান দিয়ে থাকেন স্মল বিজনেস। প্রতি 4টির 3টি কর্মসংস্থানই হয়ে থাকে স্মল বিজনেসে। কাজে দিস ইজ নট এ গুড সাইন। পরবর্তী যেটা আছে সেটি যদি একটু দেখে নিই আমরা। ওকে, এর মাঝে যে খবরটি এসেছে সেটা হচ্ছে জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত। মনে রাখবেন ডিসেম্বর আমরা প্রথম সপ্তাহে আছি। আব্দুর রাকিব, একটু প্রাণচঞ্চল ভাষায় বলুন, চেষ্টা করছি, সাথে থাকবেন। ওকে, সো নভেম্বরে যেটি আপনারা অন স্ক্রিনে এখন দেখছেন, জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত আমেরিকার কর্মসংস্থান মার্কেট থেকে হারিয়ে গেছে 1.1 মিলিয়ন কর্মসংস্থান। দিস ইজ নট এ গুড নিউজ। আমি চেষ্টা করছি, বাট ইটস নট গুড নিউজ। ওকে, নাও কেন? কারণ 2020 সাল, আপনার মনে আছে প্যান্ডামিক যখন প্রথম শুরু হলো, সেই সময়ে এরকম ঘটনা ঘটেছিল। তারপর থেকে এবারই প্রথম 1 বছর 9 মাস, অ্যাকচুয়ালি 10-11 মাসে আমেরিকা থেকে 1.1 মিলিয়ন কর্মসংস্থান হারিয়ে গেছে। দিস ইজ নট গুড সাইন। আলমগীর জনি, আজ অনুষ্ঠানটি দেখার প্রয়োজন, তাই বসে আছি। থ্যাংক ইউ, এবং আমি মনে করি অনেক ইনফরমেশন আমরা তুলে ধরবো যেটি আপনাদের কাজে লাগবে। আফজাল করিম অ্যান্ড কামরুন নাহার, আপনাদেরকেও স্বাগত। ওকে, সুমন রাজাল, any good news, let's see, we'll try to produce some for you. Okay, all right, now এই দুটি আমরা জেনে গেলাম। এখন চলে যাব ডিসেম্বরের 5 তারিখে। আজকে আমরা এই যে অনুষ্ঠান হচ্ছে সেটি হচ্ছে 5 তারিখ, কিন্তু আগামী সপ্তাহে হতে যাচ্ছে অনেক বড় ঘটনা, কারণ ফেডারেল রিজার্ভ তারা মিট করবেন আগামী সপ্তাহের ডিসেম্বরের 10 তারিখে, এবং তাদের যে ডিসিশন আছে এটি কিন্তু জব মার্কেট, আপনার তাদের ডিসিশনটা অনেক কিছু ডিপেন্ড করবে। ওকে, সো যে ডিসিশনটা নেবেন, আমি মনে করি হাউজিং মার্কেট, জব মার্কেটের ব্যাপক ভালো প্রভাব পড়তে যাচ্ছে। কেন সেটিও কিছুক্ষণের মধ্যে বলবো। সো দ্য ফেডারেল রিজার্ভ তাদের যে গ্রাউন্ড ওয়ার্কটা লে করেছেন সেটি হচ্ছে এরকম, যেটি আপনারা দেখছেন, যেটি শুরু হবে আগামী সপ্তাহে। সো এটি কেন বলছি আমি ডিসেম্বরের 10 তারিখে? ওকে, তারা ডিসাইড করবেন, সিদ্ধান্ত নেবেন যে তারা ইন্টারেস্ট রেট কমাবেন না কমাবেন না।
অ্যাকর্ডিং টু সিএমই ফেড ওয়াচ রুল, যেটা আপনারা অন স্ক্রিনে দেখছেন, 89% সম্ভাবনা, 90% ধরে নিতে পারেন আপনি, যে ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমাতে যাচ্ছেন আগামী ডিসেম্বরের 10 তারিখে। আমি বিশ্বাস করি তারা ইন্টারেস্ট রেট কমাবেন এবং সেটি হতে যাচ্ছে 25 বেসিস পয়েন্ট, অর্থাৎ 0.25%। তা যদি সেটি করেন তাহলে ফেড ফান্ডস ইন্টারেস্ট রেট যেটি আছে সেটি 4.0% থেকে নেমে দাঁড়াবে 3.75%, যেটি তারা করেছিলেন ব্যাক ইন সেপ্টেম্বর। দ্য ফেডারেল রিজার্ভ, তাদের মিটিং ছিল সেপ্টেম্বরে, সেই সময় তারা কিন্তু কোনো রকম কিছু করেননি এবং তারা একটা প্রজেকশন দিয়েছিলেন সেপ্টেম্বর মাসে। ওকে, দে গেভ দেয়ার প্রজেকশন সেপ্টেম্বরে, এবং তাদের সেই সেপ্টেম্বরের প্রজেকশন অনুসারে আপনারা যেটি দেখছেন অন স্ক্রিনে, তারা ইন্টারেস্ট রেট কমিয়ে আনবেন এই বছরের শেষ নাগাদ 3.75%। আপনারা যেটি অন স্ক্রিনে দেখছেন সেটি দেখাচ্ছে 3.6% থেকে 3.6% সামথিং, সেটি দেখাচ্ছে অন স্ক্রিনে। তার কারণ হচ্ছে এই ফেড ফান্ড ইন্টারেস্ট রেটটি একটি রেঞ্জ 3.5% টু 3.75%, যার কারণে আপনারা অন স্ক্রিনে লিস্টেড দেখছেন 3.6%। সো তারা যদি ইন্টারেস্ট রেটটি কমিয়ে নিয়ে আসেন 0.25% নেক্সট উইক, তাহলে এভরিথিং, যে প্ল্যানটি তারা করেছেন, ইটস গোয়িং অ্যাকর্ডিং টু দেয়ার প্ল্যান, আর বেসিকলি আপনি বলতে পারেন তারা যেভাবে চাচ্ছিলেন দেখছিলেন সেটি হতে যাচ্ছে। দেয়ারফর আমার কাছে যেটি মনে হয় যে আই এম নট সারপ্রাইজ অ্যাট অল যে ইন্টারেস্ট রেট আরও কোয়ার্টার পয়েন্ট কমতে যাচ্ছে আগামী সপ্তাহে। আমি গত সপ্তাহে মোটামুটি কনফার্ম করেছিলাম যে এটি হতে যাচ্ছে। না, একটি জিনিস মাথায় রাখবেন, কিপ দিস ইন মাইন্ড রাইট নাও, এই মুহূর্তে, যে ফেডারেল রিজার্ভ তারা গোয়িং থ্রু একটি ব্ল্যাকআউট পিরিয়ড দিয়ে যাচ্ছেন, অর্থাৎ শাটডাউনের পর থেকে তারা কিন্তু খুব নর্মাল সিচুয়েশন আছেন বলে ধরে নেবেন না। সো ইনফরমেশন ব্ল্যাকআউট, তাদের কাছে অনেক ইনফরমেশন নেই। সো বেসিকলি তারা এটি শাটডাউন বন্ধ হয়ে গেছে, কিন্তু তারা এখনও দে আর নট অ্যালাউড টু টক টু দ্য প্রেস, তাদের অনুমতি নেই যে সাংবাদিকদের সাথে কথা বলবেন। দে ক্যানট টক টু দ্য প্রেস অর দ্য মিডিয়া আনটিল যে পর্যন্ত না অফিসিয়াল ডিসিশন হয়ে যাবে ইন্টারেস্ট রেট কমিয়ে নিয়ে আসার। সো এই যে সম্ভাব্যতা আমরা বলছি, দ্য odds অফ রেট কাট, এটা আসলে ব্যাপকভাবে সুইং করছে। এক এক রকম মানুষ এক এক পোস্ট দিচ্ছেন সকালে বিকালে, সেটা নিউজ পেপার হোক, মিডিয়া হোক, আর সোশ্যাল মিডিয়াই হোক। ওকে, যেভাবে কথা বলছেন, মালিক, মার্চেন্ট, হাবিব ভাই, নাইস টু সি ইউ হিয়ার টু, ওকে, ভার্চুয়ালি। সো তার কারণটি কি? এভরি টাইম ফেডারেল রিজার্ভ মেম্বাররা তারা তাদের সেন্টিমেন্ট জানান মিডিয়াতে, তারা কি মনে করছেন, তাদের সেন্টিমেন্টটি আরও কমানো উচিত, এই ধরনের কথা বলছেন। সাথে সাথে এই সম্ভাব্যতা একদিকে ঝুলে পড়ছে, যেদিকে তারা কথা বলছে সেদিকে ঝুলে পড়ছে আর হেলে পড়ছে। সো বেসিকলি এভরি টাইম দে ওপেন দেয়ার মাউথ, টক অ্যাবাউট মিডিয়া এবং টক টু দ্য মিডিয়া রাদার, তাহলে তার সাথে সাথে তাদের এই ইন্টারেস্ট রেট কমার সম্ভাব্যতাও এদিক সেদিক হেলে পড়ছে। দ্য প্রবাবিলিটি ড্রাস্টিকলি odds, রাইট নাও। এই কারণে ফেডারেল রিজার্ভ এই মুহূর্তে ক্যানট টক টু দ্য প্রেস, একেবারেই কথা বলতে পারবেন প্রেসের সাথে। এবং অনেস্টলি স্পিকিং, আই ডোন্ট এক্সপেক্ট দ্য মার্কেটের যে সম্ভাব্যতা আছে, যেটা ভাবছেন এটি যে খুব পরিবর্তন হবে, সেটিও আমি মনে করি না। না, ওয়াই আই এম সেইং দিস থিংস, রাইট? কেন আমি এটি বলছেন অ্যান্ড কেন এটি গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে ফেডারেল রিজার্ভ জেনারেলি মার্কেটের যে এক্সপেকটেশনটি থাকে এটির সাথে তাল মিলিয়ে চলেন। বেসিকলি তারা কোনো সারপ্রাইজ দিতে চান না মার্কেটকে। দে ডোন্ট ওয়ান্ট টু গিভ এনি সারপ্রাইজ ডিসিশন অর দে ডোন্ট ওয়ান্ট টু সারপ্রাইজ উইথ দেয়ার ডিসিশন দ্য মার্কেট, রাইট? তাহলে কি হয়, মার্কেট স্পুকড, আমরা বলি মার্কেট স্পুকড হয়ে যায়, লাভ দিয়ে পড়ে হঠাৎ করে, কি হলো, কেন এরকম হলো। অ্যান্ড প্রশ্ন উঠতে পারে, তারা কি ফেডারেল রিজার্ভ কি এরকমভাবে বিহেভ করতে পারে যে মার্কেটের উঠানামা সেন্টিমেন্টের উপরে তারা সব কাজ ঠিক করবে? অফকোর্স নট, বাট that's the way they are doing their job and that's the way they operate. এটি আমাদেরকে ধরে নিতে হবে। নাও দ্য মার্কেট এক্সপেকটেশন, আবারও যদি আমরা পরবর্তী স্ক্রিনটি দেখি, 89% সম্ভাবনা আছে যে ইন্টারেস্ট রেট কমতে যাচ্ছে নেক্সট উইকে। বাট তারা যদি সিদ্ধান্ত নেন যে আগামী সপ্তাহে তারা ইন্টারেস্ট রেট কমবে না, দে ডু নট কাট দ্য ইন্টারেস্ট রেট, তাহলে আপনারা ধরে নেবেন দ্য স্টক মার্কেট ইজ গোয়িং টু ক্র্যাশ নেক্সট উইক। আপনাদের অনেকেই মনে আছে এই সপ্তাহে, গত কয়েক সপ্তাহ ধরে স্টক মার্কেট স্ট্যাগন্যান্ট, বিটকয়েন নোজ ডাইভ দিয়ে নামছিল। গত এক সপ্তাহে এই কথাবার্তা যে স্টক মার্কেট ইন্টারেস্ট রেট কমতে যাচ্ছে, স্টক মার্কেট চাঙ্গা হয়ে উঠেছে, বিটকয়েন একটু হলেও উপরের দিকে উঠেছে। তার কারণ হচ্ছে এই রেট কাটের ব্যাপারটি। ইফ দে ডোন্ট কাট, যদি না করে,
স্টক মার্কেট, বিটকয়েন, প্রেশাস মেটালস সব কিছু নোজ ডাইভ দিয়ে রাতারাতি নিচের দিকে নেমে যাবে। সো দিস ইজ গোইং টু বি আ হিউজ প্রবলেম। নাও উই নো, সো আই নো, আমি জানি যে শুধুমাত্র 25 বেসিস পয়েন্টস ইন্টারেস্ট কাট করা নাথিং, বাট স্টিল আপনাদেরকে মনে রাখতে হবে হাউ দ্য মার্কেট রিয়াক্টস ইন অক্টোবর, রাইট? যখন ফেডারেল রিজার্ভ তাদের মিটিং ছিল, শেষ মিটিং, তারা কিন্তু কোনো প্রজেকশন দেয়নি। সেপ্টেম্বরে দিয়েছেন, অক্টোবরের কোনো মিটিংয়ের পরে তারা কোনো প্রজেকশন দেননি। সো বাই দ্য ওয়ে, তারা প্রতিটি মিটিংয়ের পরে প্রজেকশন দেন না। ওকে, অ্যাট দেয়ার নেক্সট মিটিং, যেটি আগামী সপ্তাহে হতে যাচ্ছে বুধবার সেপ্টেম্বরের 10 তারিখে, ফেডারেল রিজার্ভ তাদের আপডেটেড প্রজেকশন দিবেন ফর দ্য ইয়ার 2026, আগামী বছরের জন্য, 2026 সালের জন্য। দেয়ারফর আমি মনে করি এই মিটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন টার্মস অফ অ্যাটলিস্ট আমি মনে করি তাদের প্ল্যানটি কি আগামী বছরের নেক্সট ইয়ার 2026, সেটি আমরা জেনে নিব আগামী সপ্তাহে। দেয়ার নেক্সট মিটিং, পরবর্তী মিটিং, দ্য ফলোয়িং মিটিং, ডিসেম্বর 10 তারিখের পরে যেটি হবে সেটি হবে জানুয়ারির 28 তারিখে। রাইট নাও আমরা যদি রাইট নাও এই মুহূর্তে মার্কেট এক্সপেকটেশন ফর দ্যাট মিটিং জানুয়ারি 28-এর, ফেডারেল রিজার্ভ মোস্ট লাইকলি ইন্টারেস্ট রেট কমাতে যাচ্ছে না জানুয়ারি মাসে। there is only 27.6% চান্স যে ইন্টারেস্ট রেট কমতে যাচ্ছে জানুয়ারি মিটিংয়ে। সো উই উইল সি তাদের প্রজেকশন ম্যাটেরিয়াল, তারা কি বলেন প্রজেকশন ম্যাটেরিয়ালে। তাদের Q&A, কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন থাকবে আফটার দ্য প্রেস কনফারেন্স, আফটার তাদের মিটিংয়ের পরে। এবং অ্যাট দ্যাট প্রেস কনফারেন্স জে পাওয়েল কথা বলবেন, অ্যান্ড আমরা দেখবো উনি কি বলেন। উইল নো, আমরা অনেক কিছু জানতে পারবো বেসড অফ দ্য ইনফরমেশন। ওখানে যে প্রশ্ন উত্তরগুলো হবে সেখান থেকে অনেক কিছু আমরা জানতে পারবো। আমরা চোখ রাখবো। আপনারা জানেন যে আমি নিয়মিত বসে 1 ঘন্টার প্রোগ্রাম থেকে 1.5 ঘন্টার অনেক সময় হয়ে থাকে, দেখে থাকি হাউ দ্য মার্কেট রিয়াক্টস অ্যান্ড হাউ দ্য odds, কীভাবে জানুয়ারি মাসের সম্ভাবনা কতখানি আছে ইন্টারেস্ট রেট কমার। এইটি আগামী সপ্তাহে আমরা বেশ বুঝে যাব বলে আমি মনে করছি, বিকজ আমি মনে করছি আগামী বছরটি হবে ডিফারেন্ট টাইপের বছর। ট্রাভেলার্সটা কি ইউএসএ, আমার কত টাকার স্টক আছে, আই ক্যানট সে দিস ইন পাবলিক, বাট ইউ ক্যান কাম টু আওয়ার অফিস অ্যান্ড উই ক্যান টক। ওকে, ইটস নট ইম্পর্টেন্ট, হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ হাউ ওয়েল আপনি স্টক মার্কেটটা বোঝেন। স্টক মার্কেট কারো কথা যদি শোনেন আপনি সর্বশান্ত হয়ে যাবেন। স্টক একটা ডিফারেন্ট এডুকেশন। এনিওয়ে, মেবি সাম আদার ডে। ওকে, সো দ্য নেক্সট উইক আগামী সপ্তাহে যদি stock market, the market, the money market, everything moves significantly on December 10th, যদি খুব significant তাৎপর্যপূর্ণভাবে মুভ করা শুরু করে, it is not going to be the Federal Reserve interest rate cut। তার কারণ হচ্ছে কি, যেটা আমরা আশা করছি, it is going to be because it changes the market expectation। মার্কেটের যে এক্সপেকটেশন আছে for future rate cut, এইটার এক্সপেকটেশনটা চেঞ্জ হয়ে যাবে। অ্যানাদার ইম্পর্টেন্ট ইস্যু এখানে হচ্ছে দ্য ফেডারেল রিজার্ভ কিন্তু তাদের কোয়ান্টিটেটিভ টাইটেনিং যেটি আছে সেটি শেষ করেছে। কিউটি, অর্থাৎ তার অর্থ ধরে রাখেন, মার্কেটে অর্থ তারল্য থাকে না, সেটি তারা শেষ করে দিয়েছেন। কবে শেষ করেছেন? এই মাসের প্রথম দিন, ডিসেম্বর 1st। ওকে, সো কিউটি ইজ অপোজিট অফ মানি প্রিন্টিং বেসিকলি। ওকে, তারা কোনো রকম মানি প্রিন্টিং করছিল না। এখন দ্য বিগ কোয়েশ্চেন ইজ তারা ফেডারেল রিজার্ভ কবে থেকে আসলে ডলার প্রিন্ট করা শুরু করবেন এবং এইটি মার্কেটে পৌঁছানো শুরু করবেন। when they will turn on this money printing back on and the start quantitative easing, the QE, and this is the very important question। এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তার কারণটা কি? if they blast the money printer back on, একেবারে পুরো দমে যদি শুরু করে দেয়, of course এটি good for stock market, it's good for crypto, it's good for precious metal, it's good for housing market, it is going to provide a massive tailwind। বাতাস দিয়ে সবকিছু আগে নিয়ে যাবে ফর মোস্ট ইনভেস্টমেন্ট, বেশিরভাগ ইনভেস্টমেন্টের জন্য মার্কেট একদম রাতারাতি চাঙ্গা হয়ে যাবে। সো আপনারা যারা স্টক মার্কেটে আছেন, গেট রেডি ফর দিস মোমেন্ট। ওকে, আপনারা জানেন গত 3 সপ্তাহ ধরে স্ট্যাগনেন্ট ছিল। এই সপ্তাহে স্টক মার্কেটের ব্যাপারটা খুব বোঝা মুশকিল, এটা কি উপরে যাবে না নিচে যাবে। নিউজের উপরে অনেক কিছু ওঠানামা করছে, বাট ফান্ডামেন্টাল কোম্পানিজ, ভালো কোম্পানিজ, দ্য গ্রোথ কোম্পানিজ আপনারা খেয়াল করে দেখবেন, তাদেরকে খেয়াল করবেন। ডোন্ট গো টু পেনি কোম্পানিজ। ওকে, বাট বেশিরভাগ ইনভেস্টমেন্টই তাহলে একেবারে জাম্প করে উঠে যাবে, যেটি বলছিলাম। বাট আপনাদেরকে বা আমাদেরকে কি জানতে হবে? হোয়াট ডু উই নিড টু নো? যেটা আপনারা দেখছেন অনেক, এটা হচ্ছে লিকুইডিটি প্রবলেম রাইট নাও ইন দ্য মার্কেট। রাইট নাও মার্কেটে লিকুইডিটি, অর্থাৎ তারল্য, অর্থের তারল্য, ডলারের অভাব আছে। ওকে, ক্যাশের অভাব আছে। দ্য ফেডারেল রিজার্ভ তারা কি করছেন, তাদেরকে নিডেড টু পাম্প
এইটি সমাধান করার জন্য তাদেরকে পাম্প করতে হয়েছে, পাঠানো হয়েছে, পৌঁছে দিয়েছেন মার্কেটে $13.5 বিলিয়ন। Okay, in the US banking system, yes, the US banking system is not working well. Small, medium-sized business banks are not doing well. তার কারণ হচ্ছে কি, they have a liquidity stress. তারল্যের ব্যাপক সংকট আছে স্মল ব্যাংকিং সিস্টেমে। সো দ্যাটস দ্য সেকেন্ড লার্জেস্ট লিকুইডিটি ইনজেকশন। আপনারা যেটি দেখছেন $13.5 বিলিয়ন, এটি হচ্ছে দ্বিতীয় বৃহত্তম লার্জেস্ট লিকুইডিটি ইনজেকশন প্যান্ডামিকের পরবর্তী অবস্থায়। ওকে, ইট ইজ দ্য রিসেন্ট লিকুইডিটি স্ট্রেস। এই রিসেন্ট যে লিকুইডিটি স্ট্রেস দুর্দশা চলছে, দ্যাট কজ ফেডারেল রিজার্ভ টু স্টপ কিউটি, যার কারণে তারা কোয়ান্টিটেটিভ টাইটেনিংকে থামাতে বাধ্য হয়েছেন। কবে থেকে? ডিসেম্বর 1 তারিখ থেকে। সো স্পেসিফিকলি যদি আমরা বলতে চাই তাহলে এরকম হবে, at their last press conference, গতবারে যে প্রেস কনফারেন্স ছিল, when the situation got more dire, অবস্থা আরও একটু খারাপ ছিল তখন ব্যাংকিংয়ের। আপনারা কি জানেন তখন কি করেছিলেন? কি করবেন? সবচেয়ে সহজ উপায় হচ্ছে ডলার প্রিন্ট করা। They will turn the money printer back on. It's always their solution. এটি তাদের একটি সহজ উপায়, এছাড়া কোনো উপায় নেই, কারণ আমেরিকা অনেক লোনে আছে। ডিফারেন্ট স্টোরি, আরেকদিন আলাপ করব। ইট ইজ নাও ওয়াইডলি এক্সপেক্টেড, ব্যাপকভাবে সবাই ধরে নিয়েছেন যে কোয়ান্টিটেটিভ ইজিং শুরু হয়ে যাবে জানুয়ারির 1 তারিখ 2026 সাল, অর্থাৎ আর মাত্র 3 সপ্তাহ পর। অফকোর্স, honestly, it is really going to depend কবে থেকে কোন জানুয়ারি থেকে আমরা বলছি 2026 ইজি হবে, কয় তারিখ থেকে হবে, কবে এক্স্যাক্টলি শুরু হবে, ইট ডিপেন্ডস অন ফেডারেল রিজার্ভের চেয়ারপারসন, দ্য নেক্সট ফেডারেল রিজার্ভ চেয়ারপারসন। ওকে, কারণ জেরোম পাওয়েল যিনি আছেন চেয়ারম্যান অফ দ্য ফেডারেল রিজার্ভ, উনি কিন্তু তার টার্ম শেষ হয়ে আসছেন। টার্মটা শেষ হয়ে যাবে আগামী বছর মে মাসের 26 তারিখে, এবং প্রেসিডেন্ট ট্রাম্প আরেকজনকে নমিনেট করবেন নেক্সট ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান হিসাবে। অ্যান্ড অফকোর্স আপনারা বুঝতেই পারছেন, আই ডোন্ট থিঙ্ক এনিওয়ান সারপ্রাইজ আপনারা, যে এই যাকেই উনি নমিনেট করেন না কেন, সামবাডি যিনি তার সাথে একমত পোষণ করে, দ্যাট অ্যালাইন্স উইথ হিজ পলিসিস, প্রেসিডেন্ট ট্রাম্পস পলিসিস। ওকে, প্রেসিডেন্ট ট্রাম্প কি চান? ইন্টারেস্ট রেট কমিয়ে আনতে চান। প্রেসিডেন্ট কি চান? ডলার মার্কেটে যথেষ্ট থাকবে। সো যাকেই উনি নমিনেট করেন কিনা, এই মানুষটি হবে তার সাথে একমত পোষণ করেন এরকম একজন। রাইট নাও যে প্রেসিডেন্ট ট্রাম্প মোস্ট লাইকলি সম্ভবত নমিনেট করবেন কেভিন হ্যাসেটকে। ওকে, কেভিন হ্যাসেট এই মুহূর্তে এই দৌড়ে এগিয়ে আছেন অ্যাকর্ডিং টু ফালি মার্কেট পোল। দের ইজ এ 74% চান্স যে এই ভদ্রলোক হ্যাসেট উনি হতে যাচ্ছেন আমাদের নেক্সট ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান। ওকে, তাহলে হু ইজ কেভিন হ্যাসেট? কে এই ভদ্রলোক যাকে আপনারা দেখছেন চশমা পরার ট্রাম্পের পাশে দাঁড়িয়ে আছেন? উনি হচ্ছেন দ্য ডাইরেক্টর অফ হোয়াইট হাউস ইকোনমিক কাউন্সিল। He's the director of Economic Council of White House. So Hassett উনি বলেছেন যে হোয়াইট হাউস ইতিপূর্বে বলেছেন হোয়াইট হাউস চায় যে তিনি এই ফেডারেল রিজার্ভের চেয়ারম্যানের জবটি নেন, অ্যান্ড হি ইজ দ্য বেস্ট ক্যান্ডিডেট ফর দ্য জব, এটিও তাকে বলা হয়েছে হোয়াইট হাউসের পক্ষ থেকে। ওকে, দ্য হোয়াইট হাউস স্পোকস পারসন বলেছেন যে যখন পর্যন্ত না অ্যানাউন্সমেন্ট হবে এই ব্যাপারটিতে, which will be made by President Trump, discussion about the Federal Reserve Chairman nomination, এটি যখন জিজ্ঞাসা করা হয়েছিল তাদেরকে বলছেন ইটস এ স্পেকুলেশন, এটি কথাবার্তার কথা, এটি কোনো এখনো ঠিক করা হয়নি। বাট প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, অ্যান্ড আই কোট, আই ডোন্ট নো, উনি বলছেন আই ডোন্ট নো হু আই এম গোয়িং টু পিক, এটি হচ্ছে তার এক্স্যাক্ট কথা। বাট উনি এরকম কথা বলে থাকে সবসময়। বাট আমাদের মনে হচ্ছে হ্যাসেট অনেক এগিয়ে আছেন। সো হ্যাসেট ওয়ান্টস টু কাট ইন্টারেস্ট। হ্যাসেট কোন ধরনের লোক? উনি হচ্ছেন সেই ধরনের লোক যিনি ইন্টারেস্ট রেট কাটতে চান, কমাতে চান, কতখানি অ্যাগ্রেসিভলি কমিয়ে নিয়ে আসবেন, যেটির সাথে আসলে প্রেসিডেন্ট ট্রাম্প সহমত পোষণ করেন, উইচ অ্যালাইন্স উইথ হোয়াট প্রেসিডেন্ট ট্রাম্প ওয়ান্টস। বাট ইউ হ্যাভ টু নো, আপনাকে জানতে হবে যে ইট ইজ নট গ্যারান্টিড, এটি যে হ্যাসেট হয়ে গেছেন এরকম কোনো গ্যারান্টি নেই দ্যাট হি ইজ গোয়িং টু উইন দিস। ওকে, অলদো যদিও মার্কেট যেটি আছে, স্টক মার্কেট, বৌদ্ধ মার্কেট, অর্থনৈতিক মার্কেট কনসিডার করছে যে হ্যাসেট টু বি দ্য টপ পিক, উনি হচ্ছেন একেবারে উপরের সারির একজন যিনি এগিয়ে আছেন এই মুহূর্তে ধরে। এনায়েত খান, এনভিডিয়া stock is going up. Yes, it is going up. That is true. If you understand why it's going up,
go for it. If you don't understand, please stay away from it. You have to understand few things. Fundamentally, how this stock market, how that company is solid, তাদের গ্রোথ প্রবৃদ্ধি কেমন আগামী 3টা কোয়ার্টারে, এবং বোদ্ধারা কি বলছেন, এবং তার মার্কেট ট্রেন্ড আপনি দেখবেন। ওকে, I'm sure you're familiar with RSI and MACDs and all these things, so be careful. Okay. Okay, let's go back to our discussion. Okay, so উনি হচ্ছেন টপ পিক, হ্যাঁ, কিন্তু এটি গ্যারান্টি না। ওকে, সো উনি কিন্তু আবার অ্যাগ্রেসিভলি ইন্টারেস্ট কাট করার পক্ষে। ইট ইজ অ্যান ইস্যু, অফকোর্স ইজ অ্যান ইস্যু অফ, দের ইজ এ প্রবলেম হিয়ার, কিছু ডাউট আছে। তার কারণ হচ্ছে কি, ফেডারেল রিজার্ভকে ইন্ডিপেন্ডেন্ট মনে করা হয়, যদিও সরকারের আন্ডার আমরা জানি এটি, বাট ইটস অ্যান ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন। ওকে, কিন্তু প্রেসিডেন্ট যাকে পিক করছেন উনি খুব ক্লোজ প্রেসিডেন্ট ট্রাম্পের, তো এই যে ফেডের যে ইন্ডিপেন্ডেন্সি আছে এটি থাকবে না বলে অনেক মনে করেন। এই কারণে কিছু সন্দেহ আছে। অফকোর্স দ্যাট ইজ গোয়িং টু বি, যদি সেটা হয়ে থাকে, ইটস গোয়িং টু ডিসরাপ্ট দ্য ফেডারেল রিজার্ভস ইন্ডিপেন্ডেন্সি অর ইভেন পারসিভড ওয়ান, যেটা আমরা মনে করে থাকি যে ফেডারেল রিজার্ভ ইন্ডিপেন্ডেন্স, রাইট? অ্যাডিশনালি আরও স্পেকুলেশন আছে দ্যাট হ্যাজ টু ডু নট, এটি হচ্ছে এরকম, দ্যাট উনি হয়তো অতটা এইবল হবেন না ইনফ্লুয়েন্স করতে অন্যান্য ভোটিং মেম্বারদের ক্ষেত্রে। উনি অন্যান্য ভোটিং মেম্বার যারা আছেন ফেডারেল রিজার্ভে, তাদেরকে খুব একটা ইনফ্লুয়েন্স করতে পারবেন কি পারবেন না, এই ব্যাপারে সন্দেহ পোষণ করে অনেকে। সো ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট, যিনি আছেন স্কট বেসেন্ট, আমি একটু পরে দেখবো এটা। ওকে, ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট, হুজ ইন চার্জ অফ দ্য ডুইং অল দ্য ইন্টারভিউজ, যিনি ইন্টারভিউ নিচ্ছেন স্কট বেসেন্ট এই ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান পদে, উনি বলেছেন দে আর গোয়িং টু রিভিল দ্য ফেড চেয়ারম্যান দ্য নমিনি ক্রিসমাসের আগে, অর্থাৎ আগামী 2 সপ্তাহের মধ্যেই আমরা শুনতে যাচ্ছি। সো বেসেন্ট উনি বলেছেন যে এ লিটল, যেটি এই কথাটি বলেছেন 1 সপ্তাহ আগে। হাউএভার প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, উনি বলেছেন দ্যাট ইজ দ্য মোস্ট লাইকলি গোয়িং টু অ্যানাউন্স, এটি উনি ঘোষণা করবেন আগামী বছরের প্রথম দিকে, কুড বি জানুয়ারি, কুড বি ফেব্রুয়ারি, বাট হুএভার গেটস নমিনেটেড, যিনিই পান না কেন এই পদটি, যাকেই নমিনেশন দেওয়া না কেন, দে আর গোনা পিক এ ক্যান্ডিডেট, তারা এমন একজন ক্যান্ডিডেট পিক করবেন যিনি আসলে মানে মার্কেটের তরল, অর্থাৎ ইজি মনিটারি পলিসি, সহজ মনিটারি অর্থনৈতিক পলিসির সপক্ষে আছেন, এমন একজনই হবেন। সো ইট মে বি মোর অ্যাগ্রেসিভ when it comes to easier monetary policy. However, the other 2 লিডিং ক্যান্ডিডেট, অন্য 2জন লিডিং ক্যান্ডিডেট যারা আছেন তারাও এই দৌড়ে আছেন, আর গোনা বি মোর ডাভিশ। যদি অন্য 2জন যিনি আছেন তারাও কিন্তু বর্তমান জেরোম পাওয়েল যে অবস্থা আছেন তার চেয়েও বেশি এগিয়ে থাকবেন এই ইন্টারেস্ট রেট কমানোর ক্ষেত্রে, মার্কেটের তারল্যের ক্ষেত্রে, ডলার প্রিন্ট, which is again going to be good for investor. Good for investor. There is something I want to, something that we may want to keep in our mind and think about. Okay, যদি প্রেসিডেন্ট ট্রাম্প নমিনেট করেন একজন নতুন ফেডারেল রিজার্ভের চেয়ার এবং উনি এটি প্রকাশও করে ফেলেন, হি রিভিলস ইট, অ্যান্ড লেটস সে উনি জানুয়ারিতেই উনি নামটা ঘোষণা করে দিলেন 26শে আগামী বছর। ওকে, বাট জেরোম পাওয়েল কিন্তু তখনও তার টার্ম শেষ করেনি ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান হিসাবে, ওনার টার্ম শেষ হচ্ছে মে মাসে আগামী বছর। দেন এই যে নতুন যে নমিনেশন পাবেন, উনি যদিও মানে হি ইজ গোয়িং টু বি কনসিডার্ড এজ আ শ্যাডো চেয়ারম্যান, নট রিয়েল, কিন্তু আপনি কি মনে রাখতে হবে একটা কথা, ইভেন দো পাওয়েল স্টিল পাওয়ারে থাকবেন, পদে থাকবেন মে মাস পর্যন্ত, মানুষ কিন্তু তখন আর তার কথায় অ্যাটেনশন দিবেন না। পিপল আর নট গোয়িং টু পে অ্যাটেনশন টু হিম। কেন? তারা মোর অ্যাটেনশন দিবে যাকে নমিনেট দেওয়া হচ্ছে, যিনি নতুন চেয়ারম্যান আসছেন, যে শ্যাডো চেয়ারম্যান আছে, তার কারণ হচ্ছে এই লোকটাই হবে আসছেন কামিং দিনে পাওয়ার অ্যাসিউম করছেন ভেরি সুন। উনি কি করবেন এটির প্রতিফলনই কিন্তু ভবিষ্যতে ঘটবে। কাজে উনি যে কথাগুলো বলবেন, যদিও উনি নমিনেটেড, নট দ্য রিয়েল ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান, ওনার কথা কিন্তু মানুষ শুনবে। সো ফর এক্সাম্পল, ইফ উই টক অ্যাবাউট ফেডারেল রিজার্ভ ইজ গোয়িং টু গিভ দেয়ার প্রজেকশন, যে প্রজেকশন আগামী সপ্তাহে দিবে, বা দোজ প্রজেকশনস আন্ডার পাওয়েল, এই যে প্রজেকশনটা আমরা ডিসেম্বরে আশা করছি, এটা কিন্তু জেরোম পাওয়েলের আন্ডারে। কিন্তু দেখবেন আপনি যে ইট মে নট ক্যারি অ্যাজ মাচ ওয়েট, ওই পরিমাণ ভার, ওই পরিমাণ দাম মানে মানুষ দিচ্ছে না ইন দ্য মার্কেট এক্সপেকটেশন অ্যান্ড দ্য ফেডারেল রিজার্ভের শ্যাডো চেয়ারম্যানের কাছে। ওকে, মেবি ফেডারেল রিজার্ভের শ্যাডো চেয়ারম্যান আছেন, উনি হয়তো অন্য কিছু বলছেন যে আগামী বছরে কী করবেন। ওকে, এটি একটি ব্যাপার হতে পারে। নাও ইন টার্মস অফ প্রেডিকশন, সামনে কি আসছে আমাদের সামনে,
আমি মনে করি ইয়েস, নেক্সট উইক ডিসেম্বর 10 ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমাতে যাচ্ছে বাই কোয়ার্টার বেসিস পয়েন্ট, অ্যান্ড দ্যাটস গোয়িং টু বি আ সাইন অফ রিলিফ, একটি বড় রিলিফ নিয়ে আসবে ফর দ্য স্টক মার্কেট, ফর দ্য ক্রিপ্টো মার্কেট, ফর দ্য প্রেশাস মেটাল মার্কেট, অ্যান্ড অফকোর্স হাউজিং মার্কেট। যারা ক্রয় করতে চাচ্ছেন, যারা লোন নিতে চাচ্ছেন, যারা রিফাইন্যান্স করতে চাচ্ছেন। অ্যান্ড ওয়েন ইট কামস টু দ্য মানি প্রিন্টিং, আমি বলবো যে উই আর লুকিং ক্লুজ। আমরা ডিসেম্বরের 10 তারিখে যে মিটিংটি হচ্ছে, সেই মিটিংয়ে আমরা যখন শুনবো, আমাদের কান থেকে আমরা ওই ক্লুগুলো শোনার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো ইন দ্য কনফারেন্স ওয়েন দে আর গোনা টক অ্যাবাউট স্টার্ট কখন থেকে শুরু করবেন তারা এই প্রসেসটি। এবং আমি ইতিপূর্বে বেশ কয়েকবার বলেছি আগামী বছর কি হতে যাচ্ছে, যে আগামী বছর মনিটারি পলিসিটা খুব সহজ হবে, মানি প্রিন্টিং থাকবে 2026 অ্যান্ড নট গোয়িং টু ইউনো, কোনো টাইম ফ্রেম বলতে পারছি না এই মুহূর্তে, কারণ আসলে এই মুহূর্তে বলা খুব মুশকিল। না, ফর দ্য নিউ ফেড চেয়ার, যিনি নতুন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান হবেন, দ্য নমিনি, রিগার্ডলেস কি হয়, ওয়েদার হ্যাসেট হোক বা অন্য কেউ লিডিং ক্যান্ডিডেট হোক, দেয়ার আর 3 ক্যান্ডিডেটস, the top candidate, they are going to more dovish, খুব সপক্ষে থাকবেন প্রেসিডেন্ট ট্রাম্পের। যে পাওয়েলের চেয়েও তারা অনেক সামনে এগিয়ে কথা বলবেন, জেরম পাওয়েলের কথা বলছি। অ্যান্ড ইটস রিয়েলি গোয়িং টু বি গুড ফর ইনভেস্টমেন্ট, বাট অ্যাগেন অফকোর্স ইট ইজ নট গোয়িং টু বি গুড ফর ইনফ্লেশন। মনে রাখবেন, ইনফ্লেশন কিন্তু আরও বেড়ে যাবে। কোর ইনফ্লেশন আসছে, তেমন কোনো পার্থক্য হয়নি, 2.8%, এই জন্য আমি আজকে এটার বিশ্লেষণে গেলাম না। ইটস জাস্ট সামথিং দ্যাট আমরা জানি এটা, ওকে, আমরা জানি এবং শুনি এবং জেনে রাখলাম। দ্য হাই লেভেল ওভারভিউ আমি আপনাদেরকে দিয়ে দিলাম আগামী সপ্তাহে কী হতে পারে। সো যারা স্টক মার্কেটে আছেন, বি কেয়ারফুল, ইউর টাইম ইজ কামিং। If you pay attention on Monday, you have good stock. If you can buy, I don't recommend anybody buying early in the morning. Then it's good. Such as I took, okay, I'll disclose. I took Netflix today, okay, because it went all the way down. That's the lowest at the bottom. And, there are certain indicators that we use. So I believe it's going to go up. On top of that, there's a news that Netflix is buying Warner Brothers. So আপনি যে প্রশ্ন করেছিলেন, তাহলে আপনি বুঝতে পারছেন। ট্রাভেলার শাকিল বলছেন জানুয়ারি থেকে মার্কেট বুল হবে, আপনার দিন আসছে হাবিব ভাই। না, আপনারও দিন আসছে, যারা স্টক মার্কেট সবার দিন আসছে। সো উই উইল সি। এনআইএফ খান, হাউ অ্যাবাউট এনডিএ স্টক ইজ গোয়িং? ওকে, সো আই এক্সপ্লেইন দ্যাট অলরেডি। আমি এখন চলে যাবো ইমিগ্রেশনের ব্যাপারে। আমি মনে করি ইমিগ্রেশনটা অত্যন্ত ক্রিটিক্যাল একটি পর্যায়ে আছে, অ্যান্ড উই রিয়েলি হ্যাভ টু পে অ্যাটেনশন। প্রথমে আমি যেটি আলাপ করবো সেটি নিয়ে আপনারা অলরেডি জেনে গেছেন, কিন্তু আমরা আপনাদের কাছে আমাদের মতো করে তুলে ধরবো এবং কিছু ভুলভ্রান্তি আসলে যাতে না থাকে সেটি মুছে দেওয়ার চেষ্টা করব। রিমেম্বার, আই এম নট এ লয়ার, দিস ইজ আ ডিসক্লেমার। সো আমি বেশ কয়েকজন লয়ারের সাথে কথাও বলেছি এই ব্যাপারগুলি জানার পর, দেখার পরে ইউএসসিআইএস থেকে যেই মেমোগুলি বের হচ্ছে, তারপরে এই সমস্ত জিনিস আপনাদের কাছে তুলে ধরছি। সো এফেক্টিভ টুডে ডিসেম্বর 5 তারিখ থেকে আমি যদি অন স্ক্রিনে দেখি, এটি নিয়ে এখন কথা বলবো। অ্যাসাইলেম প্রার্থীদের কাজের পারমিটের নতুন পরিবর্তন যেটি এসেছে, সো এটি নিয়ে বিভ্রান্তি কোথায় আছে সেটি আমি তুলে ধরছি। লেটস স্টার্ট। ওকে, ইউনাইটেড স্টেটস যে ম্যাক্সিমাম ভ্যালিডিটি আছে ওয়ার্ক পারমিটের, অ্যাসাইলেম করে যারা পান, অ্যাসাইলেম এবং রেফিউজি যারা আছেন তাদের ক্ষেত্রে স্পেশালি, তারা অ্যাসাইলেম সিকারের কথা বলছেন, এবং আদার নন সিটিজেন যারা আছেন, অন্যান্য টিপিএস হতে পারে, অ্যাসাইলি হতে পারে, রেফিউজি হতে পারে, ভাওয়া হতে পারে, যখন তাদেরকে ওয়ার্ক পারমিট দেওয়া হয় নন সিটিজেনকে, তখন এখন এই গতকালকে পর্যন্ত নিয়ম ছিল, যখন আপনার কেসটা পেন্ডিং থাকবে, আপনাকে 5 বছরের জন্য ওয়ার্ক পারমিট দেওয়া হতো। এখন থেকে, আজকে থেকে সেটি করা হয়েছে 18 মাস। অর্থাৎ আপনি যদি সাবমিট করেন ওয়ার্ক পারমিটের জন্য, আপনার নতুন ওয়ার্ক পারমিটটি আসবে, যার মেয়াদকাল থাকবে 18 মাস। দিস চেঞ্জ, এখন এটি কাদের জন্য প্রযোজ্য? এখন এই যেটি আপনারা অন স্ক্রিনে দেখছেন, আপনারা যারা পরবর্তীতে সোশ্যাল মিডিয়া, ইউটিউব অ্যান্ড ফেসবুকে দেখবেন, আপনারা প্লিজ থামিয়ে এটি বড় করে দেখে নেবেন। আপনাদের জন্য আমরা সময় ব্যয় করে এটা তৈরি করেছি। নাও, কাদের জন্য এটা অ্যাপ্লিকেবল? এটা অ্যাপ্লিকেবল হচ্ছে, দিস চেঞ্জ অ্যাপ্লাইজ টু ইনিশিয়াল অ্যান্ড রিনিউয়াল অ্যাপ্লিকেশন filed on or after this date, which is December 5. অর্থাৎ আপনারা যারা আছেন, আজকে ফাইল করেছেন অথবা আগামীকাল ফাইল করবেন আজকের পর থেকে, তাদের জন্যে, অথবা যারা রিনিউ করার জন্য সাবমিট করেছেন তাদের জন্য এটি বলবৎ হবে। ইট ইজ ইনটেন্ড টু অ্যালাউ মোর ফ্রিকুয়েন্ট সিকিউরিটি ভেটিং, অর্থাৎ কি, তারা যাতে আপনাকে আরও বেশি করে চেক করতে পারেন আপনার অ্যাপ্লিকেশনকে, তার জন্য এটি করা। 5 বছর পর নয়, 18 মাস পর করবেন। মনে রাখবেন, কোনো একটি সময় কিন্তু এটি 1 বছরের জন্য দেওয়া হতো, পরে এটি করা হয়েছিল 2 বছর, পরে এটি করা হচ্ছে 5 বছর, এখন 18 মাসের, অর্থাৎ 1.5 বছরের জন্য করা হয়েছে। কারণ কোনো আকাশ ভেঙে পড়েনি, বাট
প্রসেসটি জানা দরকার। সো আদার রিসেন্ট চেঞ্জেস, যে অন্যান্য যে রিসেন্ট চেঞ্জ আছে, এটি হচ্ছে স্বীকৃতি এখন থেকে আপনার ওয়ার্ক পারমিট যদি এক্সপায়ার হয়ে যায়, আপনি যেটি বাইডেন প্রশাসনের সময় ছিল, আপনি সাবমিট করেছেন যথাসময়ে এক্সপায়ার হয়ে যাওয়ার আগে, আপনাকে বলা হতো যে আপনার অটোমেটিক ওয়ার্ক অথরাইজেশন এক্সটেনশন হয়ে গেল, সেটি বন্ধ। দ্য এন্ড অফ অটোমেটিক ওয়ার্ক পারমিট এক্সটেনশন ফর মোস্ট রিনিউয়াল অ্যাপ্লিকেশন, বেশিরভাগ রিনিউয়াল অ্যাপ্লিকেশন। এছাড়া কি আছে? ফিজ বেড়েছে। ওকে, অ্যাসাইলামের ফিজ বেড়েছে। সেটা কি? অ্যাসাইলামের ফিজ ছিল আগে কত? $550, এখন সেটি বাড়িয়ে যাচ্ছে $745, $750। সো ইফ দিস ইজ দ্য কারেন্ট ওয়ার্ক পারমিট ভ্যালিডিটি অ্যান্ড এক্সপায়ার্স। অ্যান্ড আরেকটি ব্যাপার হচ্ছে এই ইউএসসিআইএস কি করেছে? ইউএসসিআইএস স্টাফ প্রসেসিং অ্যাপ্লিকেশন, অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ফর অল কান্ট্রিজ অ্যান্ড ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ওথ। এই ব্যাপারটিতে আমি এখন আসছি। আপনারা যেটি এখন দেখছেন সেটি হচ্ছে মেয়াদ কমিয়ে দেওয়া হচ্ছে 5 বছর থেকে 18 বছর রিনিউ করলে। এখন কোশ্চেন হতে পারে, আমি গত মাসে পেয়েছি, আমার কাছে যে কার্ডটি এসেছে সেটা 5 বছরের, আমি এখন কি করব? আপনার কার্ড 5 বছরই বলবৎ। আপনার ক্ষেত্রে এটি অ্যাপ্লাই হবে যখন আপনি রিনিউ করতে যাবেন, তখন আপনি পরবর্তী কার্ড যেটি পাবেন সেটি পাবেন 18 মাসের। নো অটোমেটিক এক্সটেনশন বলে দিয়েছি। নতুন ফি যেটা আসে সেটিও বলে দিচ্ছি। প্রসেসিং বিলম্ব। ওকে, এখন যেহেতু তারা সম্পূর্ণভাবে বলছেন প্রসেসিংয়ের দেরি হবে, কেন দেরি হবে আমি সেটা কিছুক্ষণ পরে বলছি। এখন যে অংশটি আমি তুলে ধরবো, মনে রাখবেন অনেক কিছু একসাথে চলছে। যেরকম শুরুতে বললাম যে সিটিজেনশিপ, যাদের বাবা মা বা মা বাবা আবার একজনও কেউ গ্রিন কার্ড অথবা সিটিজেন নন, তাদের বাচ্চা কাচ্চা বার্থ রাইট সিটিজেন যাতে হতে না পারে তার জন্য সুপ্রিম কোর্ট বলেছে তারা এইটি শুনানি করবে এখন। অ্যান্ড দিস ইজ নট এ গুড সাইন। সুপ্রিম কোর্ট এটি প্রথমেই নাকচ করে দেওয়া উচিত ছিল, দেয়নি। তার মানে এটি ও ভালো দিকে যাচ্ছে না। দ্বিতীয় কথা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি প্রপোজাল আছে, সেটি হচ্ছে রিভার্স মাইগ্রেশন। অর্থাৎ আপনি গ্রিন কার্ড পেয়ে গেছেন, আপনি সিটিজেন হয়ে গেছেন, তারা পুনরায় বিবেচনা করবে যে আপনি আসলে গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়াটা ঠিক ছিল কিনা, আপনার সিটিজেনশিপ কেড়ে নেওয়া যায় কিনা। এটাকে বলে রিভার্স মাইগ্রেশন। আরেকটি বিল এসেছে যেটি হয়তো আগামী সপ্তাহে আমি ব্যাপকভাবে আলোচনা করবো। ডুয়াল সিটিজেন কেউ হতে পারবে না। ডুয়াল সিটিজেন হলে আপনাকে যে কোনো একটি নিতে হবে, হয় আমেরিকা অথবা অন্য দেশ। আপনি যদি আমেরিকার সিটিজেন হওয়ার পরে অন্য দেশের সিটিজেন নেন, তাহলে অটোমেটিকলি আপনার আমেরিকান সিটিজেন বাতিল হয়ে যাবে। এটি একটি বিল। এই বিল প্রথমে যখন আমি দেখি আমি আসলে পাত্তাই দিইনি, মনে করেছিলাম কোনোদিন পাসই করবে না। বাট দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং রাইট নাও। আপনাদের মনে আছে যখন বিগ বিউটিফুল বিল এসেছিল, তার একটি বড় অংশ আমি তুলে ধরেছিলাম ইমিগ্রেশন সেকশন আপনাদের কাছে, সেটি কিন্তু সত্য হতে যাচ্ছে এখন যা হচ্ছে ফ্রম দেয়ার। সো এই সেকশনে ইউএসসিআইএস বলেছে সব রকম অ্যাসাইলাম প্রসেসিং অ্যাপ্লিকেশন বন্ধ ফ্রম দ্য কান্ট্রিজ, অল দ্য কান্ট্রিজ। 19 কান্ট্রিজ আছে সেটি আমি আপনাদের কাছে তুলে ধরবো, বাট অল দ্য কান্ট্রিজ। ইভেন তারা এখন পজ করে রেখেছেন, স্থগিত করে রেখেছেন ইউএস সিটিজেনশিপ ওথ সেরেমনি। অর্থাৎ আপনি সিটিজেনশিপ পরীক্ষা পাস করে ফেলেছেন, আপনি এখন খালি ওথ নেবেন, শপথ নেবেন, সেটিও তারা এখন স্থগিত রেখেছেন। চলুন লেটস গেট ইনটু দিস ডিসকাশন। সো ইউএসসিআইএস একদম ক্রিস্টাল ক্লিয়ার বলে দিয়েছে তারা সম্পূর্ণভাবে কোঅপারেট করবে সরকারের সাথে, শাটিং ডাউন সাম অফ দ্য অ্যাসপেক্টস অফ দ্য লিগাল ইমিগ্রেশন। উই আর টকিং অ্যাবাউট লিগাল ইমিগ্রেশন প্রসেসিং, কেস প্রসেসিং। যেই মেমোটি কিছুক্ষণ পরে আমরা দেখব, সেই মেমোটিতে তারা বলছেন, যেটি আমরা আজকে রাতে এখন আলাপ করছি, তারা এই পর্যন্ত গেছেন যে তারা এইখানে মনোনিবেশ করার জন্য তারা সম্পূর্ণ তাদের অ্যাটেনশন রিডাইরেক্ট করে দিবেন টু দিস আদার কনসার্ন থেকে, তারা সরিয়ে এনে এখানে দিবেন অ্যাজ এ রেজাল্ট, যার কারণে রিডাইরেক্টিং এই যে অ্যাটেনশন তারা করবেন অন্যান্য জিনিস থেকে এইখানে, তার অর্থ হচ্ছে আপনাকে ধরে নিতে হবে আপনার যে অ্যাপ্লিকেশন এখন পড়ে থাকুক, সেটা অ্যাপ্লিকেশন ফর সিটিজেনশিপ, অ্যাপ্লিকেশন ফর গ্রিন কার্ড রিনিউয়াল, অ্যাপ্লিকেশন ফর গ্রিন কার্ড অ্যাডজাস্টমেন্ট, সব কিছু স্লো হয়ে যাবে। ইট উইল বি স্লো ডাউন। আপনি কোনো কিছু শুনতে পারবেন না, জানতে পারবেন না, পেন্ডিং এ অবস্থায় থেকে যাবে। দ্য কেস প্রসেসিং উইল স্লো ডাউন ফর মোস্ট ইন্ডিভিজুয়ালস, আপনারা ধরে নেবেন। সো ইউএসসিআইএস যে মেমোটি দিচ্ছে সেটি আপনারা এখন দেখছেন অনস্ক্রিনে, এটি এসেছে ডিসেম্বরের 2 তারিখে। ওকে, এটিকে বলা হচ্ছে হোল্ড অ্যান্ড রিভিউ অফ অল পেন্ডিং অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন। অল আপনি কোথেকে আসছেন ডাজন্ট ম্যাটার। এবং অল ইউএসসিআইএস বেনিফিট, যত রকম বেনিফিট আছে ইউএসসিআইএস এর, filed by aliens from risky countries. We are talking about the 19 countries কিছুক্ষণের মধ্যে। And this policy memo আমি সম্পূর্ণ পড়েছি, আমি নোট নিয়েছি, আমি সেটি নোট আপনাদের জন্য তৈরি করেছি, এবং আই উইল এক্সপ্লেইন দিস পিস বাই পিস, দিস মেমো। যে নোট আমি তৈরি করেছি, অ্যানালিসিস বের করেছি এখান থেকে, এবং অন্যান্যদের সাথে ডিসকাস করেছি। ইফ ইউ আর কিউরিয়াস, আপনি যদি মনে করেন আচ্ছা ওই 19 রিস্ক কান্ট্রি কারা, এটা
চলুন সেটি দেখে নিই আপনারা অন স্ক্রিনে এখন যদি দেখতে পারি। এই হচ্ছে সেই 19 রেস কান্ট্রি। যদি আপনি মনে করে থাকেন কিছু নামের প্রতি স্টার আছে আর কিছু নামের প্রতি স্টার দেওয়া নেই, এর অর্থ কি? তার অর্থ হচ্ছে এই যে স্টার দেওয়া দেশগুলি এটি হচ্ছে ফুল ট্রাভেল ব্যানের মধ্যে আছে, আর যে স্টার যাদের মধ্যে নেই এরা হলো পার্শিয়াল ব্যানে আছে। ওকে, এই হচ্ছে 19 দেশ। আপনারা জেনে খুশি হবেন, আশ্বস্ত হবেন যে বাংলাদেশ এর মধ্যে এখন পর্যন্ত নেই, বাট উই আর কামিং। ওকে, নাও যে দেশগুলো আপনারা দেখছেন, আফগানিস্তান, বার্মা, রিপাবলিক অফ কঙ্গো, হেইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, ইয়েমেন, সুদান, ভেনেজুয়েলা, অ্যান্ড দে আর অল অন ইউর স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন, অ্যান্ড সিয়েরা লিওন, টোগো, কিউবা অ্যান্ড সাম আদার কান্ট্রিজ। ওকে, 19 কান্ট্রিজ অফ কনসার্ন তারা বলছেন। কি কনসার্ন? হাই রিস্ক কান্ট্রিজ। নাও দ্য ইউএস গভর্নমেন্ট এখন তারা চেষ্টা করছেন বেসিকলি নট গোয়িং টু প্রসেস কোনো অ্যাপ্লিকেশনই, এই সমস্ত 19টি দেশের কোনো অ্যাপ্লিকেশন, সেটা যে ধরনের অ্যাপ্লিকেশন হয়ে থাকুক, কোনো অ্যাপ্লিকেশনই প্রসেস করবেন না। সেটা ফ্যামিলি পিটিশন হোক, হাজব্যান্ড ওয়াইফ হোক, ম্যারেজ কেস হোক, গ্রিন কার্ড অ্যাডজুডিকেশন হোক, গ্রিন কার্ড রিনিউয়াল হোক, তারা কোনো কেস এই 19টি দেশ থেকে প্রসেস করবেন না। ওকে, নাও আই উইল প্রবাবলি ব্রিং ব্যাক ইউর লিস্ট। এই যে লিস্টে দেখছি এটা সরিয়ে ফেলি, আমরা হয়তো পরবর্তীতে আবার দেখব যদি মনে পড়ে। নাও লেটস লুক অ্যাট সাম অফ দ্য নোটস। কিছু নোট আমি নিয়েছিলাম, এটি দেখার পরে সেটি নোটটি আপনাদের কাছে একে একে নিয়ে আসি। সো লেটস, প্রথম যে নোটটি আমি রেখেছি সেটি হচ্ছে এটি কয়েকটি জিনিস করে। ওকে, দ্য ভেরি ফার্স্ট থিং, প্রথম জিনিস যেটি আছে, এটি কি করছে? হোল্ড অল অ্যাসাইলাম, যত রকম অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন আছে ফর এভরিওয়ান, রিগার্ডলেস কোথা থেকে আপনি আসছেন, where you are from, regardless of the country of nationality, regardless of whether you are ওই যে 19 দেশের মধ্যে পড়েছেন কি পড়েননি, part of this 19 countries or not, it does not matter. All asylum application right now are paused, থামিয়ে দেওয়া হয়েছে, on hold at USCIS. This is the fact, okay? This does not impact, এটার উপর কাদের উপরে এই প্রভাবটি পড়বে না। This does not impact asylum application that are being considered defensively in an immigration court. না, আপনারা বলবেন এটা আবার কোন জিনিস? ওকে, ইমিগ্রেশন অ্যাসাইলামের দুইটি ভাগ আছে, অ্যাফার্মেটিভ অ্যান্ড ডিফেন্সিভ। অ্যাফার্মেটিভ হচ্ছে আপনি যখন সাবমিট করেন কোনো কেস, আপনি অ্যাপ্লাই করেছেন, এটা হলো অ্যাফার্মেটিভ। ডিফেন্সিভ হলো যাদেরকে রিমুভাল অর্থাৎ ডিপোর্টেশনে ফেলে দিয়েছে, তারা বলছেন নো, আই হ্যাভ এ কেস, আমার ডিপোর্টেশন হতে পারে না, আমি ফাইট করব, দ্যাট ইজ এ ডিফেন্সিভ ওয়ান। ওকে, সো এই মুহূর্তে দেয়ার আর 1.4 মিলিয়ন অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, ওকে, অ্যাট দ্য USCIS। আইরানিকলি এটা হলো অ্যাফার্মেটিভ, রাইট, মানে যারা সাবমিট করেছেন। দ্য সেম নাম্বার, মানে খুব আশ্চর্যিত হয়েছে আমি যখন দেখেছি যে একই রকমভাবে 1.4 মিলিয়ন ইমিগ্রেশন কোর্টে আছে দ্যাট আর বিং ইন ডিনায়াল, অর তাদেরকে অন্যভাবে ট্রিট করা হচ্ছে, হু আর বিফোর US অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম, ওকে, ইন দ্য প্রসেস। সো 1.4% ডিপোর্টেশনে, 1.4% ইন অ্যাফার্মেটিভ আছে। দে আর গোয়িং টু পজ ইয়োর কেস, তারা আপনার কেস থামিয়ে দিয়েছেন এবং কন্ডাক্ট করবেন, পরিচালনা করবেন, যেটাকে তারা বলছেন কম্প্রিহেন্সিভ, একটা সামগ্রিক এবং কমপ্লিট রিভিউ অফ ইয়োর অ্যাপ্লিকেশন। ওকে, এখন এটা আমার কাছে আনক্লিয়ার, ইট ইজ কাইন্ড অফ আনক্লিয়ার। আমি অনেক চেষ্টা করেছি, অ্যাসাইড ফ্রম সাম অফ দ্য পাবলিক সেফটি ন্যাশনাল সিকিউরিটি ডাটাবেস, যে আমি খুব চেষ্টা করেছিলাম এটা বোঝার যে কী আসলে তাদের কাছে ডাটাবেস আছে, যেই ডাটাবেসটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি ডাটাবেস, ওকে, এবং অন্যান্য টুলস যন্ত্রপাতি তাদের কাছে আছে, রিসার্চ জিনিস আছে, তাদের কাছে অনেক ইনভেস্টিগেটিভ টুলস আছে। এই সমস্ত তারা মেনশন করেননি এই মেমোতে। তো আর কি টুল ব্যবহার করতে পারেন আই এম নট ক্লিয়ার, দ্যাট ইজ, যার ফলে তারা বলবেন যে ওকে, আমরা এই 4 ব্যক্তিকে বা এক ব্যক্তিকে এই সমস্ত রিসার্চ টুলে রান করেছি, অ্যান্ড ইউ নো হোয়াট, হি কেম আপ গুড, অর অথবা হি কেম আপ অ্যাজ এ পার্সন অফ কনসার্ন, মেবি, রাইট? সো এটা আমার কাছে এখন পর্যন্ত আনক্লিয়ার, আমি এখনো বের করতে পারিনি। আই মিন what else they're going to do in terms of comprehensive review of the application. But মনে রাখবেন, number 1, hold all asylum application for everybody. এটা হচ্ছে নাম্বার 1, এটি মনে রাখতে হবে, regardless your country, your nationality, doesn't matter. 19 countries, doesn't matter. Number 2, they are going to hold pending application for individual from those 19 countries, যে
19টি দেশের কথা বললাম, তাদেরকেও পেন্ডিংয়ে ফেলে রেখে দিবেন। দে আর গোয়িং টু কন্ডাক্ট, শুধু পেন্ডিংয়ে ফেলবেন, তাদের ওই 19কে কম্প্রিহেন্সিভ রিভিউতে নিয়ে আসবেন অফ দোজ অ্যাপ্লিকেশন, অ্যান্ড দ্যাটস দিস, রাইট? ইট ডাজেন্ট ম্যাটার আপনি কিভাবে প্রবেশ করেছেন এই দেশে, ইট ডাজেন্ট ম্যাটার কখন প্রবেশ করেছেন, ইট ডাজেন্ট ম্যাটার you entered the United States, this includes application like adjudication of status, right? আপনি যদি বলেন I-90 renewal of green card, it doesn't matter I-751 removal of condition, it doesn't matter I-131 যেটা application for travel documents, or N-470 preserve residence for naturalized purpose. And CBS News যেটি জানাচ্ছে আমাদের কাছে, সেটি আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই। ওকে, দিস ইজ নাম্বার 2। নাম্বার 3 যদি আমরা একটু দেখি, এটি আমি বলে ফেলেছি অলরেডি। ওকে, আপনারা যদি খেয়াল করে দেখবেন, ওকে এইটাও হয়ে গেছে, আমি এই থাকুক এটা। আপনারা দেখছেন দ্য সি অন স্ক্রিনে, দ্য CBS নিউজ, তারা আরও রিপোর্ট করছে যে ন্যাচারালাইজেশনের পরে যে ওটটি হয়, অর্থাৎ যে শপথ গ্রহণ হয় যে আমি আমেরিকার সিটিজেন, আমি ডিফেন্ড করবো এই দেশকে, ব্লা ব্লা ব্লা, এই সেরেমনি হ্যাজ বিন ক্যান্সেলড। এখন এটি বাতিল করা হয়েছে, ক্যান্সেল করা হয়েছে। অর্থাৎ আপনি যদি সিটিজেনশিপের অপেক্ষায় থাকেন, আপনি পরীক্ষা হয়ে গেছে, আপনার সিটিজেনশিপের ডেট দেওয়া হয়েছে, দিস ইজ অল ক্যান্সেল, বাই দ্য ওয়ে। আপনাকে ডাবল ট্রিপল চেক করতে হবে। অ্যাগেন, these are all pending applications before USCIS and for individuals who are from those 19 database, and for everybody else is paused, asylum. The third issue যেটি আমি বলবো সেটি হচ্ছে the big changes. Okay, the big changes on this memo যেটি it's calling for is, by the way, it's this is all going to be challenge. আপনাদের জানিয়ে রাখি, এটি কোর্টে চ্যালেঞ্জ হবে। আমি অনেক বড় বড় অর্গানাইজেশনের সাথে কথা বলেছি, দে আর অল গিয়ারিং আপ, তারা প্রস্তুতি হচ্ছেন। কারণ এইরকমই একটি মেমো এসেছিল ফেব্রুয়ারি 14 তারিখে, যখন TPS রেফিউজি, নিকারাগুয়ান, হন্ডুরান, তাদেরকে থাকতে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। ফেব্রুয়ারি 14 তারিখে ট্রাম্প প্রশাসন সেটি বাতিল করে দিয়েছিলেন, টেম্পোরারি পজ। সিমিলার জুন মাসে সেটিকে তারা উঠিয়ে নিতে বাধ্য হয়েছিলেন, সেই পজটি। ওকে, আমি মনে করি these all will be challenged because there is a lot of problem with these things and in this USCIS memo. So আপনাদেরকে বলবো, stay tuned with our program with TBN 24, stay tuned for more litigation. আরও অনেক লিটিগেশন আছে যেগুলো আমরা আপনাদের কাছে তুলব। But the third big issue they are going to do is, I think অনেকেই কনসার্ন, ইনক্লুডিং ইমিগ্রেশন লয়াররাও কনসার্ন এই ব্যাপারে, সেটি হচ্ছে conduct a comprehensive re-review কিসের? পুনরায় রিভিউ হয়ে গেছে, আপনি পাস করে ফেলেছেন, তারা বলছেন তারা পুনরায় রিভিউ করবে কার? অ্যাপ্রুভড অ্যাপ্লিকেশন যে সমস্ত আছে সেই সমস্ত, ফর ইন্ডিভিজুয়াল ফ্রম দোজ 19 কান্ট্রিজ। বাই দ্য ওয়ে, এটি তারা বলছেন মুখে 19 কান্ট্রিজ হু এন্টার দ্য ইউনাইটেড স্টেটস জানুয়ারির 20 তারিখে, জানুয়ারি 20, 2021 সালে, যেটি অ্যাকচুয়ালি প্রেসিডেন্ট জো বাইডেনের প্রথম দিন ছিল তার প্রেসিডেন্সির। ওকে, তো তারা কি করবে? দে আর গোনা লুক ব্যাক অ্যাপ্লিকেশন, দে গো ব্যাক টু দ্য ইন্ডিভিজুয়াল ফ্রম 19 কান্ট্রিজ, ওই ব্যান কান্ট্রিজ, তারা তাদের দেখবেন এগেন যেই কান্ট্রিগুলোর কথা বললাম, হেইতি, ভেনেজুয়েলা, কিউবা অ্যান্ড মেনি আদার কান্ট্রিজ, রাইট? তারা তাদের সমস্ত তথ্য নিয়ে আসবেন, যে তথ্যের মধ্যে যেই আছে ফ্যামিলি কেসেস। রিমেম্বার, দিস ক্যান হ্যাপেন টু এনিবডি। ওকে, তারা বলছেন তাদের ফ্যামিলি কেস, তাদের এমপ্লয়মেন্ট কেস, তাদের অ্যাসাইলাম কেস, ফর শিওর এভরি কেস তাদের সাথে কানেক্টেড আছে এই 19টি কান্ট্রির, ইনক্লুডিং ন্যাচারালাইজেশন। তাদেরকে সব কিছু রিভিউ করবেন, এভরিথিং ফর দ্য সেকেন্ড টাইম। অ্যান্ড এর মধ্যে কারা আছেন এটি হচ্ছে ইম্পর্টেন্ট। এভরিওয়ান হু এন্টার দিস কান্ট্রি ইন দ্য ইউনাইটেড স্টেটস লিগালি, মনে রাখবেন আমরা কিন্তু ইলিগালের কথা বলছি না, লিগালি, দোজ হু ইন্সপেক্টেড, যারা ইন্সপেক্ট করে এসেছেন, অ্যাডমিটেড উইথ দ্য ভিসা, those who were paroled into the country, যারা humanitarian ground-এ parole পেয়েছিলেন, those who entered the country, entered the United States without inspection, illegally. So you have মানে merging of things, bringing together কোন দুটি জিনিস, লিগাল ইমিগ্রেশন অ্যান্ড উইথ সাম ইন্ডিভিজুয়ালস হু এন্টার দ্য ইউনাইটেড স্টেটস ইললিগালি। সো তারা কোনো ডিস্টিংশন রাখছে না, কোনো পার্থক্য রাখেননি। অ্যান্ড অ্যাজ আই হ্যাভ বিন টকিং টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন বিটুইন, বোঝার চেষ্টা করছিলাম লিগাল অ্যান্ড ইললিগাল যে পার্থক্যটি তারা মুছে ফেলেছেন, দের ইজ নান, তারা এটি রাখেননি। ওকে, নাও Edlo is the director of USCIS. উনি বলেছেন on X, Twitter, recently,
ওকে, নট এডলো, ইট ইজ USCIS স্পোকসপারসন। ওকে, উনি বলেছেন কি যে, আমি এক্স্যাক্টলি ওনার কথা বলছি, উনি বলছেন লিগাল অ্যান্ড ইললিগাল ইমিগ্রেশন ক্যান ডিস্ট্রয় এ কান্ট্রি। Legal and illegal immigration can destroy a country. It is and its foundation. Both can destroy the country and its foundation. Okay? এইটি হচ্ছে কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের মনোভাব। কাজে আপনারা প্লিজ বি কেয়ারফুল what you do. So, অ্যাপ্রুভড অ্যাপ্লিকেশন যেটি আছে, আমরা আমরা এটি কি দেখছি, আমরা একটু পরবর্তীটা একটু দেখব। ওকে, ইয়া, সো রিভিউ 19 কান্ট্রিজ, পরবর্তীটা একটু দেখি। ওকে, নো, লেটস গো ব্যাক, আগেরটা যদি একটু যাই। থ্যাংক ইউ। সো অ্যাপ্রুভড অ্যাপ্লিকেশন যারা আছে, রিভিউ তারা বলছেন, যেটি আপনারা অন স্ক্রিনে দেখছেন। হোয়াট ডাজ ইট মিন রিভিউ? রিভিউ হচ্ছে টকিং অ্যাবাউট যে 19টি দেশ আছে তাদের কথা জেনারেলি বলছেন, বাট in reality they can রিভিউ এভরিবডি। ওকে, সো রাইট নাও ইট অ্যাপ্লাইজ টু অনলি 19 কান্ট্রিজ যারা এন্টার করেছেন বাইডেন প্রশাসনের সময়। হাউএভার USCIS বলছে যে USCIS ক্যান অ্যাপ্রোপ্রিয়েটলি, যখন অ্যাপ্রোপ্রিয়েট মনে করবেন, তাদের রিভিউটা এক্সটেন্ড করতে পারেন। এই টাইমটা যে তারা বলছেন যে 2021 সাল পর্যন্ত ফেরত যাবেন, তারা কিন্তু আসলে দেখেন রিভিউ প্রসেস অফ এলিয়েন যারা আমেরিকাতে প্রবেশ করেছেন এই টাইম ফ্রেমের বাইরেও। সো দে ক্যান অ্যাকচুয়ালি পটেনশিয়ালি গো ব্যাক বাইডেন এরা বিফোর 2021, 2021 সালেরও পিছনে তারা ফেরত যেতে পারেন। ওকে, আউটসাইড অফ দিস টাইম ফ্রেম। অ্যান্ড আপনার ফ্যামিলি পিটিশন, হোয়াটএভার পিটিশন যেটি আছে সেটি তারা দেখতে পারেন, ইয়োর গ্রিন কার্ড রিনিউয়াল অ্যাপ্লিকেশন, হোয়াটএভার ইট ওয়াজ, ডাজন্ট ম্যাটার, দে কুড গো ব্যাক বিফোর বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড টেক এ লুক অ্যাট ইট অ্যাগেন। এবং তারা কি করতে পারেন, পুনরায় তারা রিভিউ করতে পারেন, রিভ্যালুয়েশন করেন, কনসিডার করতে পারেন বোথ ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড পাবলিক সেফটি থ্রেট, এই দুটি তারা কথা বলছেন। They also are looking into any inadmissibility. আপনারা জানেন অনেকগুলো কারণে আমেরিকাতে ভিসা নাকচ করে দেওয়া সম্ভব এবং আপনাকে গ্রিন কার্ড ডিনাই করা সম্ভব। কি কি আছে তার মধ্যে? যদি তারা কোনো ফ্রড দেখেন, তারা মিসরিপ্রেজেন্টেশন দেখেন, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলা, ভুল কথা বলা, অর ক্রাইমস অ্যান্ড হোয়াট এভার দে আর এলিজিবিলিটি আছে প্রথম, যার মাধ্যমে আসলে আপনাকে গ্রিন কার্ড পাওয়াই উচিত ছিল না, কিন্তু আপনাকে গ্রিন কার্ড দিয়ে দেওয়া হয়েছে, ইউ হ্যাভ বিন গ্র্যান্টেড এ গ্রিন কার্ড। দে উইল অলসো কনসিডার ইন্টারভিউইং পিপল যারা আসলে যাদের ইন্টারভিউ আসলে প্রয়োজন পড়ে না অ্যাকর্ডিং টু USCIS, তাদেরকেও তারা ইন্টারভিউ করে। কোন ধরনের কেসে ইন্টারভিউয়ের প্রয়োজন পড়ে না? যেরকম বাওয়া কেসে ইন্টারভিউয়ের প্রয়োজন পড়ে না। I-90 রিনিউয়াল কেস, গ্রিন কার্ড রিনিউয়াল, এটিতে ইন্টারভিউয়ের প্রয়োজন পড়ে না, কিন্তু তারা এখন রিনিউ করতে গেলে ইন্টারভিউ নেবেন। They also did not require interview, right? They also will call in for interviews and there will be a re-interview basically at that time. Okay, so now just so that we all understand, there is a really no rules. এই মুহূর্তে there is no rule that really allows USCIS not to call upon a group. এমন কোনো গ্রুপ নাই, যখন আসলে কোনো রুল বা বাধা নেই USCIS এর, যে কোনো গ্রুপকে, যে কোনো মানুষকে যে কোনো সময় তারা কল করতে পারেন in this manner for re-interview, for reconsideration, everything. That's just nothing like that, nothing in USCIS হিস্ট্রিতে, nothing. কিন্তু এই নাথিং হওয়ার কারণে আমি আপনাদেরকে পুনরায় বলছি, দিজ অল উইল বি চ্যালেঞ্জ, সব কিছু এগুলো কোর্টে চ্যালেঞ্জ হবে। আমি জানি আপনারা অনেকে নার্ভাস, অ্যান্ড দের ইজ আ রিজন, সঙ্গত কারণে আপনারা অনেকে নার্ভাস এই কথাগুলো শুনে। সাম অফ ইউ আর চিন্তা করছেন যে ওকে, আই আন্ডারস্ট্যান্ড, ওয়াই শুড মানে এখন আমি কি করব? কারণ তারা কেন নার্ভাস? তারা সব কিছু মাইক্রোস্কোপের আন্ডারে নিয়ে আসছেন। Even approved case, you may have a green card, আপনার গ্রিন কার্ড আছে 10 বছরের, 5 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, doesn't matter. They are putting microscope onto you from everything, especially if you are from those 19 countries, especially. বলছেন তারা 19 country, but this is what's happening, this is what's going to happen. So only the USCIS director can lift, অর্থাৎ এই যে ব্যানটি আছে এটি তুলে নিতে পারেন কে, বা এটির বাইরে আপনাকে গ্রেস দিতে পারেন কে? USCIS এর ডাইরেক্টর। ওকে, আনলেস অফকোর্স কোনো জজের অর্ডার যদি আসে, তখন USCIS এই ব্যানটি হয়তো লিফট করতে পারে। সো দ্য লিটিগেশন ক্যান সার্টেনলি লিফটেড। ওকে, নাও কেস প্রসেসিং,
আমরা যদি যেটি আপনারা এখন দেখছেন, লেটস গো পরবর্তীটা যদি আমরা দেখি অন স্ক্রিনে। ওকে, কেস প্রসেসিং। তাহলে এত কিছু যখন ঘটছে, এটি ইম্প্যাক্টটা আপনাদের বাকি সবার উপরে কোথায় পড়বে? ওকে, কেস প্রসেসিং, একটা কেস প্রসেস করতে যেই সময়টা আগে, এখন আপনারা ধরে নিতে পারেন এনি কেস প্রসেসিং চলছে। আপনি আপনার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছেন, হাজব্যান্ডের জন্য অ্যাপ্লাই করেছেন, বাচ্চাদের জন্য অ্যাপ্লাই করেছেন, অথবা গ্রিন কার্ড, ডাজেন্ট ম্যাটার। ওকে, ইট উইল স্লো ডাউন। কেন? অ্যাকর্ডিং টু দিস মেমো, এই মেমোতে অলরেডি বলা আছে, কারণ USCIS একনলেজ করছে, বলছে যে এই যে রিভিউ আমরা করছি, রিভিউ, এটি কম্প্রিহেন্সিভ কমপ্লিট রিভিউ অ্যাপ্লিকেশন, যার কারণে অন্যান্য সব কেস ডিলে হবে উইথ প্রসেসিং আদার কেসেস, অন্যান্য কেস যার সাথে অ্যাসাইলামের কোনো সম্পর্ক নেই। ইট উইল অলসো এন্ড বাই সেইং উইথিন দ্য 3 months, ওকে, যে কোনো জিনিস আপনারা মনে রাখবেন 90 দিন থেকে 90 দিন পর্যন্ত দেরি হবে। ওকে, নাও আরেকটি কথা তারা বলেছেন, 90 দিন বললে আপনারা বুঝতে পারবেন যে আসলে 90 দিন না, 1 বছর 2 বছর। ওকে, নাও উইথিন দ্য 3 months or 90 days USCIS কি করবে? একটা লিস্ট তৈরি করবে, লিস্ট অফ ইন্ডিভিজুয়ালস, ওকে, যাদের রিভিউর কথা বলছি আমরা, ইন্টারভিউর কথা বলছি, ইন্টারভিউ এবং রেফারের কথা বলছি, তাদের একটি লিস্ট তারা তৈরি করতে যাচ্ছেন আগামী 3 মাসের মধ্যে। ওকে, এবং এই লিস্টটিকে তারা কয়েকটি ডিপার্টমেন্টে তুলে দেবেন। ডিপার্টমেন্ট একটি হচ্ছে আইস, লিস্টের একটি অংশ চলে যাবে আইসের কাছে। দে আর গোয়িং টু রেফার সাম পিপল কেস ওভার টু দ্য এনফোর্সমেন্ট এজেন্সি, ল এনফোর্সমেন্ট মানে পুলিশ। ওকে, মেবি সাম কেসেস তারা হ্যান্ড ওভার করে দিবেন FBI এর কাছে, আই ডোন্ট নো, বাট দ্যাটস যেটা আমি কেন দিবেন, দ্য ফ্রড ডিটেনশন ডিপার্টমেন্ট, কিছু আছে ফ্রড ডিটেকশন ইউনিট going to be part of this process. So change of direction, again মনে রাখবেন সব কিছু পরিবর্তন হচ্ছে, everyone is every hands on deck when it comes to USCIS. okay, তারা সব কিছু দেখছেন, তারা বলছেন 19 countries but expect beyond the 19 countries. কেন? প্রসেসিং asylum or any application for ওই 19টি দেশের আপনি ধরে নিতে পারেন বন্ধ, কিন্তু অন্যান্য যত রকম অ্যাপ্লিকেশন আছে ইট উইল অল বি ইম্প্যাক্টেড, সব কিছুর উপরে ইম্প্যাক্ট পড়ে যাবে ওই 19টি দেশের দিকে দেখতে যেয়ে। নাও টু গিভ ইউ সাম পার্সপেক্টিভ অন থিংস মানে ইন রেসপেক্ট টু অ্যাসাইলাম, এক্সকিউজ মি। ওকে, নাও যেটি আমি বলছিলাম যে কিছুক্ষণ আগে, যে USCIS এই মুহূর্তে আছে, USCIS এর কাছে এই মুহূর্তে আছে 1.4 মিলিয়ন অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন পেন্ডিং। So what does this so does the immigration court, অর্থাৎ USCIS এর কাছে আছে এবং ইমিগ্রেশন কোর্টের কাছে, দুজনের কাছেই 1.4 মিলিয়ন আছে। আপনার পরবর্তী স্ক্রিন, এটি হচ্ছে দ্য মেমো। পরবর্তী যদি আমরা স্ক্রিনটি দেখি, বাই দ্য ওয়ে যেটি আপনারা দেখছেন সেটি হচ্ছে 1990 সাল থেকে এখন পর্যন্ত কি পরিমাণ অ্যাসাইলাম তারা অ্যাপ্রুভ করেছেন সব দেশের কাছে, সব মিলিয়ে তারা অ্যাফার্মেটিভ, ডিফেন্সিভ অ্যান্ড টোটাল আপনারা দেখতে পাচ্ছেন 60,000-এর কাছাকাছি। কিন্তু পরবর্তী একটি দেখাবো আমি যে অ্যাসাইলাম সিকার কারা, হু আর দিস অ্যাসাইলাম সিকার্স ইন দিস কান্ট্রি, যাদের নাম্বার সবচেয়ে বেশি। মেনি অফ দিস অ্যাসাইলাম সিকার্স বাই দ্য ওয়ে এই সোর্সটি আসছে সোর্স অফ আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের কাছ থেকে, কিন্তু এই ডাটাগুলো বিভিন্ন সোর্স থেকে জোগাড় করা। ওকে, নাও ফর মেনি অফ দ্য অ্যাসাইলাম সিকার্স, তারা বিভিন্ন দেশ থেকে আসেন, সাচ অ্যাজ যারা টপ লেভেল অনেক বেশি সংখ্যক, আফগানিস্তান, ভেনেজুয়েলা, কিউবা, চায়না, এল সালভাদোর, গুয়াতামালা, ইন্ডিয়া, yes, India too, Haiti. Okay, and then as far as the countries অন্যান্য মানে as far as the pie chart, American Immigration Council যেটি আছে তাদের রিপোর্ট অনুসারে recently about the immigration system. By the way, this is 2024. তারা নতুন কিছু এখনো পাবলিশ করেনি। And the total asylum granted যেটি করা হয়েছে সেটি হলো only 60,000, যেটি এখন দেখছেন, যেটি শেষ করা হয়েছে 2024-এ, বাট এটা পাবলিশ করেছিলেন ওনারা আরেকটু আগে দিয়ে। ওকে, এনিওয়ে, সো আফগানিস্তান থেকে যত অ্যাসাইলাম আছে 26.6% আফগানিস্তান, followed by China, Afghanistan, El Salvador, India, Guatemala. There are top countries. Okay, so again, this is what what USCIS put on the December 2nd
যেটি আমরা যদি ঠিক এর আগেরটা দেখি, আমরা একটু চলে যাই এর আগেরটি প্লিজ। ওকে, যেটি আপনারা অন স্ক্রিনে দেখছেন এইটি আসলে দ্য অ্যাকচুয়াল মেমো, যেটি ডিসেম্বর 2 তারিখে USCIS পাবলিশ করেছে। ওকে, it is going to trouble a whole lot of people, 19 countries and beyond. Okay, now so এই যে 19টি দেশ আছে, দ্য ম্যাপ অন দ্য গ্লোবাল ম্যাপ আমি দেখালাম, এদের তো আপনার এটা জাস্ট আ বাকেট, ইজ নাথিং, কিন্তু এটির অনেক বড় প্রভাব পড়তে যাচ্ছে কোথায়? এটির প্রভাব পড়তে যাচ্ছে আপনারা যারা যত রকম অ্যাপ্লিকেশন করেছেন সব রকম অ্যাপ্লিকেশন এটির প্রভাব পড়তে যাচ্ছে। ওকে, যত রকম অ্যাপ্লিকেশন সব স্লো ডাউন হয়ে যাবে, কাজে এক্সপেক্ট ডিলেজ। এখন অনেকের প্রশ্ন করছেন যে আমার তো অলরেডি গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন আছে, আমার 4 বছর আছে সময়, আপনি 4 বছরের জন্য ভ্যালিড আছেন, আপনি 6 মাস আগে, 7 মাস আগে, 8 মাস আগে অ্যাপ্লাই করবেন। এক্সপেক্ট ডিলেজ, আপনার সব কিছু আগে আগে করতে হবে। এখন অনেকে প্রশ্ন করবেন আমি কি এই সময় অ্যাপ্লিকেশন সাবমিট করবো না? আপনার কিন্তু যদি করতে হয় আপনি করবেন, তারা কোনো সিদ্ধান্ত দিবেন না, কিন্তু আপনি এটা করতে পারবেন, আপনি সাবমিট করতে পারবেন। আরও অনেক কিছু বলার ছিল, কিন্তু আজকে এই মুহূর্তে বলা সম্ভব হবে না, কারণ আমি সময়টি অনেক আগেই পার করে চলে এসেছি। আগামী সপ্তাহে আরও ডিটেলস তুলে ধরবো, আরও ভয়ঙ্কর সব রুল আসছে। থাকবেন আমাদের সাথে। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।